মৃত্যু হয়েছে সেদিনকেই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার পরিবারের সকলেই একত্রিত জায়গাতেই থাকার ফলে সবাই নিহত হয়েছে। ভাগ্যচক্রে বেঁচে গেছে এই আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি, যিনি এই মুহূর্তে প্রতিশোধের আগুনে জ্বলছে। অন্যদিকে একটার পর একটা মিসাইল ছুড়ে ইসরায়েলের প্রত্যেকটা সামরিক ঘাঁটি ভেঙে তছনছ করে দিচ্ছে ইরান, যেখানে সম্পূর্ণ র্যাডার কাজহীন অবস্থায় হয়ে গেছে, অর্থাৎ কোনো কাজই করছে না। সুপ্রিয় দর্শক, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেত্রে, যে এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোকে সমস্ত সেনা ঘাঁটি করে তাদেরকে পরিষেবা দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলার পরেও আজকে মধ্যপ্রাচ্যের কোনো দেশ, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, এরা কেউই এই মুহূর্তে ইরানের বিপক্ষে যেতে চাইছে না। এবং আপনারা জানেন, দীর্ঘদিন মুসলিম ধর্মের ভিতরে সবচাইতে প্রকট যে সমস্যাটা, সেটা হচ্ছে ধর্মীয় সমস্যা, যেটা শিয়া এবং সুন্নির নামে। এতদিন পর্যন্ত আমেরিকা সুকৌশলে, ইসরায়েল সুকৌশলে এদের ডিভাইডেশনের জায়গাটা রেখে দিলেও আজকের দিনে দাঁড়িয়ে গোটা মুসলিম উম্মা যেটা বলছে যে তারা একত্রিত হয়েছে, এমনটাই বলছে। অন্যদিকে আপনারা জানেন, ন্যাটোভুক্ত দেশগুলোর যেটা তাদের 0.5 অনুযায়ী একটা ন্যাটোভুক্ত দেশের উপর আক্রমণ করলে প্রত্যেকটা ন্যাটোভুক্ত দেশ জড়িয়ে যাওয়ার কথা ছিল। সেখানে এখনো পর্যন্ত আমরা কোনো ন্যাটোভুক্ত দেশ আমেরিকার পক্ষে সরাসরি যুদ্ধে এগিয়ে আসেনি। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশগুলো, তারাও এই ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার আগ্রাসনী যে ভূমিকা, সেখান থেকে কিছুটা হলেও যেন বেঁচে ফিরতে চাইছে। এক কথায় গোটা পৃথিবী এই সময় মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধী একটা শিবির। একা আমেরিকা এবং তার সেই জারজ সন্তানকে নিয়ে মনে হচ্ছে যেন গোটা পৃথিবীর বিপক্ষে গিয়ে গোটা পৃথিবীকে দখল করতে পারবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গোটা মধ্যপ্রাচ্য যেভাবে ইরানকে একটার পর একটা নিশ্চুপ সহযোগিতা করছে, তাতে আমেরিকা খুব বেশি দিন হয়তো বা তাদের যুদ্ধক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে না। সর্বোপরি আপনাদের বলে রাখি, ইরান যেমন বলে রেখেছে তেমনই কাজ করছে। কোনো মধ্যপ্রাচ্যের দেশে তাদের স্থানীয় ঘাঁটিকে আক্রমণ করছে না। হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে যাতে জাহাজ চলাচল না করতে পারে তার নিশ্চিত সুরক্ষা শুধুমাত্র বোট বা আইআরজিসির নখদর্পণে রাখেনি, সেখানে সম্পূর্ণভাবে মাইন্ড গেম চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলে গোটা পৃথিবীতে তেলের যে একটা সংকট আসতে চলেছে, এখানে কিন্তু সবচাইতে বেশি লাভবান হচ্ছে রাশিয়া এবং চীন। যদিও অর্থনৈতিক দিক থেকে আপনারা জানেন, চীন বেশ কিছুটা হলেও এগিয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের যেভাবে বিভিন্ন সেনা ঘাঁটির পিছনে খরচা, সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঋণের বোঝায় আমেরিকা এই সময় বেশ কিছুটা হলেও ব্যাক ফুটে কোণঠাসা হয়ে গেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন 28 তারিখে যে দানবীয় কায়দায় ভেবেছিল আমেরিকা এবং ইসরায়েল একদম ইরানে যাওয়ার সঙ্গে সঙ্গে ইরানের সমস্ত নেতা মন্ত্রী পরিষদের উচ্চপদস্থ কর্মচারী থেকে সমস্ত মানুষকে, সাধারণ মানুষকে নিহত করে ইরানের মানুষের মনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে ইরানের একটা বিশেষ গোষ্ঠীকে তাদের আন্দোলনে বিভিন্ন ধরনের টাকা পয়সা সহযোগিতা করে হয়তোবা রেজিম চেঞ্জ করার নামে বা সরকার পরিবর্তন করার নামে তাদের পুতুল সরকার বসাতে সামর্থ্য হবে। কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, প্রায় 42 থেকে 43 ওয়েভ, অর্থাৎ 42 থেকে 43 বার আক্রমণ হয়ে গেছে ইসরায়েলের উপরে। সুপ্রিয় দর্শক, এই যে আক্রমণ চলছে, এই আক্রমণ যদি ধারাবাহিকতাভাবে আক্রমণ চলতেই থাকে, তাহলে ইসরায়েল মানচিত্রে থাকবে কি না, এটাই সবচাইতে কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে প্রক্রিয়াতে গাজার উপরে একটার পর একটা নিরীহ শিশু, নারী থেকে শুরু করে সাধারণ নাগরিকের উপরে
হত্যালীলা চালিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু, যার নামে আন্তর্জাতিক কোর্টে যুদ্ধ অপরাধীর মামলা আছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন যুদ্ধ অপরাধী হিসাবে। তথাপি এখনো পর্যন্ত শুধুমাত্র আমেরিকার ইন্ধনে তাকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও আমেরিকার নিউ ইয়র্কের প্রেসিডেন্ট অর্থাৎ নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি কিভাবে জোহরান মামদানি বলেছিলেন যে আমরা নিশ্চয়ই এই যুদ্ধ অপরাধী যদি আমার নিউ ইয়র্ক শহরে আসে অবশ্যই তাকে গ্রেপ্তার করব। যদিও এই বিষয়ে জল গড়িয়েছে অনেক দূর, কার্যকারী কিছুই ঘটেনি। এই মুহূর্তে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, খুব সূক্ষ্মভাবে পরিদর্শনে রেখেছেন তুরস্কর এরদোয়ান, খুব সুন্দরভাবে বিষয়টাকে নখদর্পণে রেখেছেন। তিনি বলতে চাইছেন যে কোনোভাবে মুসলিম দেশগুলো যেন এই যুদ্ধে জড়িয়ে না যায়। অন্যদিকে ইসরায়েল, আপনারা জানেন বিগত দিনে কিভাবে সৌদি আরবের রিয়াদ শহরে যে আপনারা আরামকো কোম্পানির যে তেল শোধনাগার কেন্দ্র আছে, সেই তেলের উপরে অর্থাৎ তেল উত্তোলন এবং শোধনাগার কেন্দ্রে আকস্মিক হামলা চালিয়ে ইরানের উপরে দোষ চাপানোর চেষ্টা করলেও সেই দোষ চাপানোর চেষ্টা সম্পূর্ণভাবে বৃথা হয়েছে। রিসেন্ট যে ঘটনাটা, ওমানের উপরে ইসরায়েল আবারও হামলা চালিয়েছে। আর ওমানের উপরে হামলা চালানোর পরে ওমান সরকার সঙ্গে সঙ্গে বিবৃতি না দিয়ে রাত্রিবেলাতে গত রাতে বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে এই হামলা ইরান চালায়নি, যদিও এর আগেই ইরান সরাসরি বলেছে আমরা এই হামলা চালাইনি। তাহলে এই হামলা কে চালাচ্ছে? এই হামলা চালাচ্ছে ইসরায়েল খুব চেষ্টা করছে যেন তেন প্রকারে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে আমেরিকা এতদিন পর্যন্ত সেনাঘাঁটি বসিয়ে রেখেছে সেই দেশগুলো যুদ্ধে জড়িয়ে যাক। সেই দেশগুলো যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে একটা জিনিস হবে, সেই সামরিক ঘাঁটিগুলো যেমন রক্ষা পাবে, অন্যদিকে কোটি কোটি ডলারের যুদ্ধ জাহাজ বা অ্যান্টিসেপটিক মিসাইল এগুলো বিক্রি করতে পারবে, যার ফলে এই যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে খুব জোর কদমে। তবে বোঝা যাচ্ছে এতদিন পর্যন্ত যেহেতু যুদ্ধে জড়িয়ে যায়নি এই মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো, এবার নতুন করে তারা জড়ানোর সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে আমেরিকা কিন্তু ঘরের ভিতরে ব্যাপক কোণঠাসা। যখন এই বিলিয়ন ডলার খরচা করে ইরানের উপরে হামলা চালিয়ে তেমন লাভ তো কিছুই হয়নি, মাঝখান থেকে আমেরিকার হাত পুড়েছে চুনে। অর্থাৎ আগুনে হাত পুড়লে তো তা বলা যায় যে আগুনে হাত পুড়েছে, চুনে হাত পুড়িয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আমেরিকার সাধারণ জনগণ কিন্তু এই কথাই বলছে যে আমরা যে আশাতে ইরান দখল করতে গেলাম হরমুজ প্রণালী দখলের জন্য, সেই হরমুজ প্রণালী এমনভাবে কঠোরভাবে ইরানের হাতের মুঠোয় চলে গেছে, সেখানে মধ্যপ্রাচ্যের বাকি যে দেশগুলো তারাও কোনো কিছু কথা বলছে না। তাহলে এখানে লাভ তো কোনো কিছু হয়নি, পক্ষান্তরে আমেরিকার যে কলঙ্ক নতুন করে একটা লেগেছে, এই কলঙ্কর দায়ভার সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পকে নিতে হবে। অর্থাৎ যে ব্যক্তিটা গোটা পৃথিবীর শান্তিকামী মানুষ হিসাবে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত বলছিলেন, সেই মানুষটাই এখন যুদ্ধ অপরাধী সেই জারজ সন্তানের বাবা আবারও সেই জারজ সন্তানের মতোই যুদ্ধ অপরাধী তকমা পাওয়া ছাড়া আর কিছুই পাবে বলে মনে হচ্ছে না। তবে ইরান এই মুহূর্তে খুব ভালো একটা মধ্যপ্রাচ্যকে শিক্ষা দিয়েছে। শুধু মধ্যপ্রাচ্যকে নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশকে। যে দেশগুলো আমেরিকাকে এতদিন পর্যন্ত সমীহ করে চলতো, ভারত বলুন, পাকিস্তান বলুন, বা আমরা দেখছি ইউরোপের যে দেশগুলো বা স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, বিভিন্ন যে দেশগুলো, প্রায় ম্যাক্সিমাম দেশগুলোই তো আমেরিকার কাছে মাথা নত করে চলে। শুধুমাত্র ইরান বাদে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো সবাই আমেরিকার কাছে সমীহ করে চলে। তবে আমেরিকা যে সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার যে সুপার ডুপার ফ্লপ হয়ে গেছে, সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে গোটা পৃথিবীর মানুষ। তবে আমেরিকা যে ভুলটা করেছে এই ইরানকে হামলা করে,
তাতে যদি আরও 50 বছর সময় লাগতো আমেরিকার সাম্রাজ্যবাদের ধ্বংস হতে, আমরা যারা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক যারা বিশ্লেষণ করি তারা ভাবছিলাম হয়তোবা 50 বছরের আগে মার্কিন সাম্রাজ্য ধ্বংসের কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এই ইরান হামলার মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্য যে ভেঙে পড়বে, বিশ্ব দাদা ডলার যে ভেঙে পড়বে, এটা খুব পরিষ্কার হয়ে গেছে চন্দ্রের সূর্যের আলোর মতো। তাই গোটা পৃথিবী একটি নতুন কোনো কিছু খুঁজছে আমেরিকার বিকল্প হিসাবে, আর সেই আমেরিকার বিকল্প হিসাবে চীন, রাশিয়া, অর্থাৎ আপনারা জানেন যে দেশগুলো আছে যারা নিজেদেরকে তিল তিল করে তৈরি করেছে, চীন, রাশিয়া, ভারত, এই ধরনের দেশগুলো, তারা কিন্তু আজকে মাথা চাড়া দিয়ে উঠবে এবং এরা প্যারালাল একটা সুন্দর সুইফট সিস্টেম, আবার আন্তর্জাতিক ব্যাংক, যে ব্যাংকে টাকা জমা রাখা যাবে, তোলা যাবে, ঋণ দেওয়া যাবে, এরকম একটা ব্যাংক। যেহেতু আমেরিকার হাতে, আমেরিকা তো আর শুধু শুধু সুপার পাওয়ার হয়ে যায়নি। আমেরিকা সুপার পাওয়ার যখন আসে তখন বলেছিল যে স্বর্ণের সঙ্গে ডলার একটা সবসময় সামঞ্জস্য থাকবে। সেই জায়গাকে কেন্দ্র করে যখন এসেছিল, আজকের দিনে দাঁড়িয়ে কি করে সে এখনো পর্যন্ত আছে, সেই শর্ত তো বহুদিন আগেই তুলে নিয়েছে। ওই যে পেট্রোল ডলার, অর্থাৎ সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, এদের যে পেট্রোলগুলো, সেই পেট্রোলগুলো সমস্ত কিছু নিয়ে গিয়ে আমেরিকা তার নিজের জায়গাতে জমা করছে এবং গোটা ইউরোপকে সাপ্লাই করছে, ভারতকে সাপ্লাই করছে। এইরকমভাবে পেট্রোল ডলার, অর্থাৎ এই ডলার পেট্রোল নেওয়ার জন্য ভারতীয় রুপি যখন কনভার্ট করে ডলার কিনতে হচ্ছে, বা অন্যান্য দেশের টাকা বা রুপিকে সেই ডলারে কনভার্ট করতে হচ্ছে, স্বাভাবিকভাবেই ডলার একটি কাগজ নয়, সেই স্বর্ণের সমতুল্যই মর্যাদা এতদিন পর্যন্ত পেয়ে আসছিল। সুপ্রিয় দর্শক, এই একটা ভুলের কারণে আমেরিকা সাম্রাজ্যবাদের যে পরিস্থিতি, মার্কিন সাম্রাজ্য সম্পূর্ণ ভেঙে পড়বে। সত্যিই তাই, যুগে যুগে অনেক সাম্রাজ্য তৈরি হয়েছে, একটি ভুলের কারণেই সেই সাম্রাজ্য ভেঙে পড়েছে। যেমনভাবে হিটলারের নেতৃত্বে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেই সাম্রাজ্য যেমন জার্মানির ভেঙে পড়েছে, অন্যদিকে যেভাবে ব্রিটিশরা শত শত বছর, এমনকি একসময় মার্কিনরাও, অর্থাৎ আমেরিকাও এই ব্রিটিশদেরই প্রধানত ছিল, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে। এইরকম একটা ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত ভেঙে পড়েছে শুধুমাত্র একটি ভুলের কারণে। সেই অনুরূপভাবে আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি ভুলের কারণেই হয়তোবা এই সাম্রাজ্য ভেঙে পড়বে, মার্কিন সাম্রাজ্য ভেঙে পড়বে, এমনটাই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মহল। অর্থাৎ আমার মতো যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে খুব তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার বিশ্লেষণ নিয়ে সব সময় দেখছে। আপনারা জানেন রয়টার্স আজকে